বসুন্ধরা সিটি শপিং মল থেকে ধোঁয়া বেরোচ্ছে আজও। মালিকপক্ষের গাফিলতিতে বারবার আগুন লাগছে মদ বিশেষজ্ঞদের। তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিবৃত্ত না করতে পারেন, অন্তত নিয়ন্ত্রণ করার কথা ছিল, সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এটা বিস্তার লাভ করে। ক্ষুব্ধ দোকান মালিক ও কর্মকর্তা কর্মচারীরা। কালকে থেকে চেষ্টা করতেছি ভিতরে ঢোকার জন্য, আমি ঢুকতে পারতেছি না কারণ তারা দিচ্ছে না ঢুকতে। তো আমরা দোকানের ভিতরে আদৌ কি হচ্ছে এখনো বা কত দূর পড়ছে বা কি হয়েছে এটা এখনো আমরা জানতে পারতেছি না। মিরপুরে পর্দার দোকানে আগুনে একজনের মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হজ ফ্লাইটে কাটছে না যাত্রী সংকট, এখনো ভিসা হয়নি 20,000-এর। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। ঈদ সামনে রেখে গাড়ি মেরামত কারখানাগুলোতে রাত দিন ব্যস্ততা। যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি মালিকপক্ষের। সড়কে থাকবে বিশেষ নজরদারি, জানালো হাইওয়ে পুলিশ। নানা পদক্ষেপেও ঠেকানো যাচ্ছে না জঙ্গি সংগঠনগুলোর প্রচারণা। ভিডিও ফুটেজের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কয়েকশো ভিডিও ক্লিপস জব্দ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত। ভেসে গেছে আমন বীজতলা ও মাছের ঘের। বিপাকে পানিবন্দী হাজারো মানুষ। এবং ভাঙল রিও অলিম্পিকের মিলন মেলা। জমকালো আয়োজনে পর্দা নামল 31তম আসরের 2020 সালের আয়োজক শহর টোকিওর কাছে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর। বসুন্ধরা সিটি শপিং মলের আগুন নিয়ন্ত্রণে এমন ঘোষণার পর আজ সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিজেদের দোকানে ঢুকতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার সকালে আবারও হঠাৎ করে জ্বলে ওঠা আগুন বসুন্ধরা সিটি শপিং মলের 6 তলার সি ব্লকের শখানেক দোকান মালিকের উদ্বেগ বাড়িয়ে দেয়। তবে সেখানে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা অভয় দেন, যেহেতু আগুন নতুন করে কোথাও ছড়ায়নি তাই এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। এই অবস্থায় ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির হিসেব করতে নিজেদের দোকানে যেতে চাইলে মল কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। আদৌ কি হচ্ছে ভিতরে তা আমরা বুঝতেও পারতেছি না। এখন যতটুকু জানতে পারতেছি পরস্পরায় আদৌ আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি না আসলে কি ভিতরে এখনো কি আগুন আছে কি না নাই বা কতটুকু নিয়ন্ত্রণে এরা নিছে এই জিনিসটা আমাদের ক্লিয়ার না। মালিক তো অবশ্যই ঢুকে দেওয়া উচিত, কিন্তু দিতেছে না, তো কিছু বলতেছে না আমাদের যে কি করবে না করবে তাও কিছু বলতেছে না। সি ব্লকে আমার 2টা জুতার দোকান, তো 2টা জুতার দোকান কোন অবস্থায় আছে এখনো ভালোভাবে জানি নাই। তবে বিভিন্ন সূত্র থেকে খবর পাইতেছি যে দোকানগুলো পুড়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি বারবার কর্তৃপক্ষের সাথে। আমি এখনো আলাপ করে আসছিলাম একজন গাড়ির সাথে, ওনারা বলতেছে যে 2 দিনের মধ্যে ঢোকা সম্ভব না। আমি বলছিলাম যে অন্তত একবার দেখার সুযোগ দেওয়ার জন্য, তাও হচ্ছে না। এখন কোন অবস্থা আছে আল্লাহ জানে। শপিং মলটিতে বারবার আগুন লাগার জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকেই দায়ী করছেন ব্যবসায়ীরাও। মানে এই যে কয়দিন পর আগুন, এত একটা সুন্দর মার্কেট, পানির মানে আগুন লাগলে আগুন যে নিয়ন্ত্রণ করবে এটা সূক্ষ্ম সুন্দর ব্যবস্থাপনা এখানে থাকলেও সেটা প্রয়োগ হচ্ছে না ঠিক মতো। তাহলে আগুনটা এভাবে ছড়াইতো না। কয়দিন পর আগুন লাগে, কর্তৃপক্ষ সেভাবে যদিও বলে সেই ব্যবস্থা ঠিক না আমরা মনে করি। এদিকে দোকান মালিক সমিতির সভাপতি জানিয়েছেন অন্তত মালিকরা যেন নিজেদের দোকানের অবস্থা দেখতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। জানার কথা, এখন সি ব্লকে যাওয়ার কোনো পরিবেশ নাই, আমরা যেতে পারবো না। রোববার সকাল 11টার দিকে রাজধানীর অন্যতম জনপ্রিয় এই শপিং মলে আগুন লাগে। সেদিনই জানিয়ে দেওয়া হয় বুধবারের আগে শপিং মল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। ডেস্ক রিপোর্ট, সময় সংবাদ। এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। রাকিব, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সকাল থেকে এখানে প্রচুর সংখ্যক বসুন্ধরা সিটির যে দোকান মালিক রয়েছে তারা অপেক্ষা করছেন এবং তাদের মধ্যে আসলে মানে যতই সময় যাচ্ছে ততই কিন্তু
তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে তাদেরকে কেন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে কিন্তু সেই সকাল থেকে আমরা দেখেছি 8টা থেকে এ পর্যন্ত এই দোকান মালিকদের সংখ্যা কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে দেই, ঠিক কিছুক্ষণ আগে ভিতর থেকে এই বসুন্ধরা সিটি মার্কেটের যেখানে আগুন লেগেছে সেই স্থান পরিদর্শন করে বাইরে বেরিয়ে এসেছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি এবং বসুন্ধরা সিটি যে দোকান মালিক সমিতি আছে তার সভাপতি। তো তারা দুজন এসে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা দোকান মালিক সমিতির উদ্দেশ্যে বলেছেন যে তারা মূলত আগামী বুধবারের আগে বসুন্ধরা সিটির মধ্যে কোনো দোকানের মালিককেই প্রবেশ করতে দেওয়ার মতো অবস্থা এখানে নেই, সেহেতু তারা বলছেন যে বুধবারের আগে কোনো দোকান মালিককে বসুন্ধরা সিটির মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং যেহেতু আগামীকাল মঙ্গলবার আপনি জানেন যে বসুন্ধরা সিটি এমনিতেই সাপ্তাহিক বন্ধ থাকে, তো তারা সে কারণে বলছেন যে বসুন্ধরা সিটির মধ্যে পুরো বসুন্ধরা সিটির 8টি ফ্লোর রয়েছে, 8টি ফ্লোরেই প্রত্যেকটি দোকানের মধ্যেই অর্থাৎ নিচে প্রচুর পানি জমে রয়েছে। কারণ আপনি জানেন যে সেই গতকাল সকাল 11টা থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে পানি দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই পানিগুলো কিন্তু সবগুলো ফ্লোরে জমা হয়ে রয়েছে। তো সে কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা না করে কোনো মালিককেই এই বসুন্ধরা সিটির মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না বলে কিছুক্ষণ আগে জানিয়েছেন তারা। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দেই, এখানে কিন্তু এখনো আসলে আগুন পুরোপুরি নিশ্চিতভাবে নিয়ন্ত্রণে এসেছে কিনা বা পুরোপুরি নিভেছে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত করে আসলে আমাদেরকে কেউ কিছু বলছেন না। আমরা সকাল থেকে অপেক্ষা করছি, একটি তদন্ত কমিটি করা হয়েছে, তারা কখন আসবেন বা তারা কখন এসে গণমাধ্যমের সাথে কথা বলবেন সে বিষয়ে কিন্তু আসলে আমরা অপেক্ষা করছি। তারা এখনো পর্যন্ত আমরা তাদেরকে দেখতে পাইনি বা তারা আমাদের সাথে এসে কথা বলবেন কিনা বা এখানে কি অবস্থা আছে আগুনের সে বিষয়টিও আসলে আমরা নিশ্চিত নই। তো সব মিলিয়ে আসলে এখানে মূলত বসুন্ধরা সিটির আশপাশে আসলে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে বা যারা দোকান মালিক রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা সিটির সামনে যে পান্থপথ, সেই পান্থপথের পাশে ফুটপাতে দাঁড়িয়ে আসলে আপনার কথা বলছি আপনার সাথে। এর বাইরে যারা দোকান মালিক রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে। তো তারা যদি চাচ্ছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হোক, তারা অন্তত একটু গিয়ে দেখে আসুক যে কি অবস্থায় আছে তাদের দোকান, কত ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এটি দেখার পরে হয়তো তাদের যে উদ্বিগ্নতা রয়েছে সেটি কাটবে, সেটি তারা বলতে চাচ্ছেন। সেটি কিন্তু এখনো পর্যন্ত এখানে করা হয়নি, কখন করা হবে সেটি নিশ্চিত না। বলা হয়েছে বুধবারের আগে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। আর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমাদেরকে কিছু বলা হয়নি। আমরা জিজ্ঞাসা করেছিলাম দোকান মালিক সমিতির কাছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত সেটি তারা আসলে আমাদেরকে বলতে পারেননি। তারা বলছেন যে সব শেষে যাচাই বাছাই শেষে এবং পুরোপুরি পরিস্থিতি। দর্শক, বসুন্ধরা সিটি শপিং মলের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও মালিক পক্ষের গাফিলতির কারণে বসুন্ধরা সিটি শপিং মলে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মত দিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। আগুন লাগার ঘটনা এড়াতে বসুন্ধরা শপিং মলের ফায়ার ফাইটিং কর্মীদের বাস্তবমুখী প্রশিক্ষণেরও পরামর্শ দেন তিনি। নগরবিদ্যা বলছেন, প্রশিক্ষিত কর্মী নিয়োগ না করলে বসুন্ধরা সিটির মতো রাজধানীর বড় বড় শপিং মলগুলোতেও অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত থাকছে ফখরুল শাহিনের রিপোর্টে। বসুন্ধরা শপিং মলে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 2009 সালে। 3 বছরের মাথায় 2012 সালে আবারও আগুন লাগে সেখানে। ওই সময়ে তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা হয়, কিন্তু 6 বছরেও শপিং মল কর্তৃপক্ষ চিহ্নিত সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক। কন্ট্রোল প্যানেলে অনেক ফলস অ্যালার্ম হতো। তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিবৃত্ত না করতে পারেন, অন্তত নিয়ন্ত্রণ করার কথা ছিল, সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এটা বিস্তার লাভ করে। শপিং মলে নিজস্ব আগুন নিয়ন্ত্রণ কর্মীদের অদক্ষতার কারণে আগের মতো এবারও আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে বলে মন্তব্য করেন তিনি। কর্মী যারা, তাদের বাস্তবমুখী প্রশিক্ষণটা হচ্ছে না। আগুন কখন সংগঠিত হবে, কোথায় সংগঠিত হবে এটা জানার কথা না, ঠিক প্রশিক্ষণও তাই করতে হবে যে হঠাৎ করে এক জায়গাতে ধোঁয়া সৃষ্টি করতে হবে এবং অ্যালার্ম বাজিয়ে দিতে হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনটি বিশ্বমানের হলেও এখানে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের মান নিয়ে প্রশ্ন রয়েছে। হোস পাইপটা তুমি টান দিয়ে বের করার সাথে সাথে অটোমেটিক্যালি পানি বের হবে, ধোঁয়া হওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজবে। এখন ধোঁয়া দেখে যদি সব দৌড় দেওয়া আরম্ভ করো, তোমার হাতের কাছে সমস্ত ফেসিলিটিস দেওয়া আছে, তাহলে এটা বানবে। ভবনটিতে বৈদ্যুতিক লাইন স্থাপনের ক্ষেত্রেও ত্রুটি থাকতে পারে বলে মন্তব্য এই নগর পরিকল্পনাবিদের। একেবারে ওপেন ইলেকট্রিসিটি
তার নিয়ে যাওয়া হয়, সেখানে কোনো রেটিং করা হয় না, কোন থিকনেসের তার দরকার সেগুলি চিন্তা ভাবনা করা হয় না, সেটার কোনো কন্ডুইট থাকে না, জাস্ট ফল সিলিং এর উপরে ফেলায় দেওয়া হয়। ইভেন ওই জায়গাতে জোড়া লাগানোর দরকার হলে পারে একেবারে র সিস্টেমে করা হয়। রাজধানীর বড় বড় স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মিরপুরে একটি পর্দার দোকানে আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সকালে ওই পর্দার দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল 8টার দিকে মিরপুরের সেনপাড়ায় বেগম রোকেয়া সরণির গৃহসজ্জা সামগ্রীর একটি দোকানে আগুন লাগে। দোকানটিতে পর্দা ও ফোম থাকায় আগুন ভবনের দোতলার কিছু অংশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা না গেলেও এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে পুলিশ। আসলাম আমি দেখতে পেলাম যে এখানে আগুন লেগেছে। তো আগুন লেগেছে, সাথে সাথে উপরে গিয়ে আমার বিল্ডিং এর ভিতরে যারা ছিল সিকিউরিটি এবং যারা ক্লিনার ছিল তাদেরকে বের করি। আমরা খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসকে মেসেজ দেই এবং আমরা অফিসার ফোর্সও এখানে আসি। আসার পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আগুনটা নিভিয়ে ফেলি। নিভিয়ে ফেলার পরে একজন আহত অবস্থায় পায় ফায়ার সার্ভিস এবং আমরা তো এটা তদন্ত করে দেখবো যে আসলে কি পর্যায়ে আছে। আগুনে পুরো দোকানটি পুড়ে গেলেও দোকানের কোনো কর্মী আহত হননি। তবে এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভবনের 5ম তলার এক অফিসের সহকারী মামুন গুরুতর আহত হন। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি শুধু অসুস্থ এরকম, আর বড় ভাই ফোন করছে আমি উত্তরা থেকে এখানে আসছি, বিয়ে করছে আর কি 1 বছর হয়েছে। এখন তুলে আনা হয় না। ফায়ার সার্ভিসের উপরে আমাকে যেটা বললেন, উনি নাকি নামতেছিলেন সিঁড়ি দিয়ে নামতেছিলেন, সেখানে মানে হয়তো আগুনের তাপে বা ধোঁয়ায় সরে দিতে আসলাম। এসে তো দেখি এই পর্যন্ত আসছি তখনই দেখি যে একটা লাশ নিয়ে যাচ্ছে। মামুনের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। হজ ফ্লাইটের যাত্রী সংকট কাটছেই না। ফ্লাইট বাতিলের পাশাপাশি খালি যাচ্ছে অনেক আসন। যথাসময়ে হজ যাত্রীদের পরিবহন করা সম্ভব না হলে শেষ মুহূর্তে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকলেও হজ অফিস বলছে ফ্লাইট বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছেন তারা। এদিকে বিভিন্ন কারণে যারা হজে যেতে পারছেন না তাদের স্থলে অন্যদের নির্বাচিত করতে গিয়েও হয়রানির অভিযোগ করছেন ভুক্তভোগীরা। বিস্তারিত তাফসির বাবু রিপোর্টে। চলতি মাসের 5ই আগস্ট হজ ফ্লাইট শুরুর পর যাত্রী সংকটে বাতিল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 13টি হজ ফ্লাইট। এরপর সংকট কাটাতে নানা উদ্যোগের ঘোষণা আসলেও গত 2 দিনে আরও 3টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ রোববার 5টি ফ্লাইট যাওয়ার কথা থাকলেও যায় 4টি। এর মধ্যে 3টি ফ্লাইটে ফাঁকা গেছে 90টি সিট। সোমবারও নির্ধারিত 4টি ফ্লাইটে আসন ফাঁকা 200-রও বেশি। হজ অফিসের তথ্যমতে এখনও সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় প্রায় 50,000 হজ যাত্রী, যাদের মধ্যে 20,000 জনেরই ভিসা হয়নি। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে শেষ মুহূর্তে জটিলতা এড়াতে যেন দ্রুত ভিসা পাওয়া যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে হজ অফিসকে। জটিলতা এড়ানোর জন্য দ্রুততম সময়ে ডিউ লেটার ইস্যু করে সমস্ত হজ যাত্রীদের হজ যাওয়া নিশ্চিত করা। এখানে কোনো রকমের ছাড় দেওয়া উচিত হবে না। আগামী 2 দিনে 12-13,000 ভিসা হয়ে যাওয়া সম্ভব। আপনি এটাও ধরে রাখছেন কি কারণে? তবে হজ পরিচালক বলছেন পরিস্থিতি সামলাতে ফ্লাইট বাড়ানোর বিষয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে আলোচনা করছেন তারা। ভিসা সরবরাহ সন্তোষজনক না যেতে পারার ফলে যে একটা কিউমুলেটিভ ইফেক্ট, এটা উত্তরণের জন্য বিমান সূত্রে আমরা জেনেছি ফ্লাইট অতিরিক্ত নেওয়ার জন্য ওনারা মনে হয় স্লট সৌদি আরবে চেয়ে এখন থেকেই যোগাযোগ করছেন। এদিকে মৃত্যু কিংবা অসুস্থতাজনিত কারণে যারা হজে যেতে পারছেন না তাদের জায়গায় অন্যদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ আসলেও হজ পরিচালক বলছেন নির্ধারিত সময়ে যারা আবেদন করেছেন তাদের প্রক্রিয়া শেষ করা হয়েছে। পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে, এখন তার ক্ষেত্রে তার ওয়াইফকে নিয়ে তার ছেলে যাবে, আমি এটা দেবো না? একটা লোক মারা গেছে, তার ক্ষেত্রে তার ছেলে যাবে, আমি কি সেটা দেবো না? 17 তারিখ পর্যন্ত এজেন্সিদেরকে বলা ছিল লাস্ট ডেট। টোটালি যা কিছু আমার কাছে ছিল সেগুলি সম্পন্ন করা হয়েছে। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 1,01,758 বাংলাদেশি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে নতুন গাড়ি তৈরি আর পুরাতন গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলোতে চলছে বিরামহীন কাজ। আগাম টিকিট বিক্রি আর নিরাপদ পথ চলা নিশ্চিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করার দাবি করেছেন মালিকপক্ষ। তবে যানজটের আশঙ্কা ভাবিয়ে তুলছে তাদের।
এদিকে দুর্ভোগ কমিয়ে নিরাপদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশেষ নজরদারির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোরবানির ঈদ, তাই দিনরাত একাকার ওয়ার্কশপগুলোতে। একদিকে যেমন চলছে ঈদের আগে নতুন বাস রাস্তায় নামানোর তোড়জোড়, অন্যদিকে চলছে পুরনো বাসে নতুন রূপ দেওয়ার কাজ। মোট 8টা গাড়ির কাজ করতেছে, 6টা নতুন আর 2টা পুরানো। দিনে রাত্রে খুব দ্রুত কাজ চালাচ্ছি আমরা, সব ডবল লোক লাগাইয়া ঈদের যে মার্কেট এটা আমরা ধরার চেষ্টা করতেছি। এরই মধ্যে 23 আগস্ট ঈদের আগাম টিকিট দেওয়ার দিনক্ষণ ঠিক করেছেন মালিকপক্ষ। তবে শেষ 2-3 দিন যাত্রী চাপ সামাল দিতে কিছুটা বিড়ম্বনার শঙ্কা তাদের। 8 তারিখ থেকে মোটামুটি একটা চাপ সৃষ্টি হবে, যেটা সামাল দেওয়া আমাদের জন্য একটু কঠিন হবে, এই জন্য যে চাপটা একবারে পড়বে। কোনো টিকিটের কালোবাজারি, তারপরে কোনো ব্ল্যাক, যা কিছু বলেন, কোনো ধরনের ওই যে নেশা জাতীয় দ্রব্য দিয়ে কেউ কারোই করতেছে। মহাসড়কের খানাখন্দ, ফেরি ব্যবস্থাপনা আর কোরবানির পশু বোঝাই ট্রাকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ না থাকলে যাত্রী দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন তারা। যেহেতু কোরবানির পশু আসবে, সেই কারণে যারা এই ব্যাপারী আছে তাদের কাছে অনুরোধ থাকবে যাতে তারা আগে আসে। প্রশাসন একটু নজরদারি করে, আমার মতে এই জিনিসগুলো আমরা একটু সুষ্ঠুই করতে পারবো। ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে স্পর্শকাতর এলাকাগুলোর উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের ঢাকা টাঙ্গাইল রোডের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আর ঢাকা চট্টগ্রাম, ঢাকা আরিচা, ঢাকা সিলেট এই রোডগুলো আমাদের খুব একটা সমস্যা হয় না। এখানে পোললেনের কার্যক্রম শেষ হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি আর ছিনতাই রোধে থাকবে বিশেষ নজরদারি। সবশেষ ঈদুল ফিতরে লম্বা ছুটি থাকার কারণে খুব একটা বেগ পেতে হয়নি বাড়ি ফেরা মানুষদের। এক্ষেত্রে এবারের পরিস্থিতি ভিন্ন। তার উপরে মহাসড়কে যুক্ত হবে কোরবানির পশু বোঝাই ট্রাকের বাড়তি চাপ। সবকিছু মিলিয়ে আসছে ঈদুল আজহায় পরিস্থিতি সামাল দিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সড়ক পরিবহন সংশ্লিষ্টদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাজ্যে অস্ত্রোপচার শেষে দেশে ফিরলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড সিরিজে খেলতে না পারাটা হতাশার হলেও 4 সপ্তাহের মধ্যে শুরু করতে চান পুনর্বাসন। আদালত কর্তৃক মীমাংসিত মুক্তিযুদ্ধের বিষয় বা বঙ্গবন্ধুকে নিয়ে ইলেকট্রনিক মাধ্যমে অপপ্রচার বা মদত দিলে তার বিরুদ্ধে সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিম্ন 3 বছরের কারাদণ্ডের বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন 2016 এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অতি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ 14 বছর ও সর্বনিম্ন 2 বছর কারাদণ্ড অথবা 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানও রাখা হয়েছে। এ সময় আবহাওয়া বিষয়ক আইন 2016 এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সভা শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। অতি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর বিরুদ্ধে কোনো অপরাধ করলে তার সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন 2 বছর বা সর্বোচ্চ 1 কোটি পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। কোনো ব্যক্তি যদি ইলেকট্রনিক মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা বা আদালত কর্তৃক মীমাংসিত মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়াবলী বা জাতির পিতার বিরুদ্ধে যে কোনো প্রচার, প্রপাগান্ডা বা তাহাতে মদত প্রদান করে ও তাহলে 16 ধারাতে তার শাস্তি হবে। নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর প্রচারণা, বরং অবাধ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ডিজিটাল প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। বিশেষ করে সদস্য সংগ্রহের জন্য দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি ভিডিও ফুটেজের মাধ্যমে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এমনকি টার্গেট করা ব্যক্তির কোন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করলে দ্রুত মৃত্যু নিশ্চিত হবে সেই প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গিরা। এ ধরনের অন্তত কয়েকশো ভিডিও ক্লিপস জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের ল্যাপটপ কিংবা কম্পিউটারগুলি যেন এক একটি জঙ্গি তৈরির কারখানা। কি নেই এসব ল্যাপটপে? সাম্প্রতিক সময়ে আইএসএ রিলিজ হওয়া ভিডিও বার্তা থেকে শুরু করে কিভাবে অস্ত্র প্রশিক্ষণ নিতে হয় তার সবকিছু রয়েছে তাদের কাছে। সাধারণ মানুষকে জঙ্গিবাদে উজ্জীবিত করার জন্য ভিডিও রয়েছে সবচেয়ে বেশি। বিদেশে এসব ভিডিও ক্লিপস আবার বাংলায় ডাবিং করা। যতজন মানুষ তাদের অনুসরণ করবে, এমনকি মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ
অঙ্গ কতটা সংবেদনশীল, কোন স্থানে আঘাত করলে কি ধরনের প্রতিক্রিয়া হবে তারও ভিডিও জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাজের সমর্থনে কিছু ভিডিও আছে, কিছু ব্যাখ্যা আছে, তারপর হচ্ছে কিছু কিভাবে তারা কাজটা করবে, এমনকি সাইলেন্ট কিলিং, আমি দেখলাম একটা সাইলেন্ট মানে কিভাবে একজনকে কিলিং করবে সেই ধরনের বিষয় আছে। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের সিএমপির গোয়েন্দাদের টানা জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে তরুণদের জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। দাওয়াতি গ্রুপের মাধ্যমে তারা তাদের বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করছে যে তারা নির্বাচন চায় না, গণতান্ত্রিক সরকার চায় না। অবাধে এই ধরনের তাত্ত্বিক এবং ভিডিও প্রশিক্ষণ তরুণদের জঙ্গিবাদে বেশি উদ্বুদ্ধ করছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। প্রশিক্ষণ যারা দিচ্ছে তারা তো আকাশে বা অন্য কোথাও দিচ্ছে না, তারা বাংলাদেশের কোথাও দিচ্ছে, নিশ্চয়ই একটা অবস্থান আছে চিন্তাধারা বাংলাদেশের। তাহলে পুলিশকে বা আইন প্রকারী সংস্থাকে আরো বেশি তৎপর হতে হবে এবং সেখানে আমি আগেই বলেছি জনগণকে সম্পৃক্ত করতে হবে। গত 1.5 মাসে নগরীয় জেলার বিভিন্ন স্থান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের অন্তত 15 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের প্রত্যেকের মোবাইল এবং ল্যাপটপে পাওয়া গেছে এ ধরনের অসংখ্য ভিডিও ক্লিপস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাজ্যের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড থেকে সিলেট হয়ে দুপুরে ঢাকায় পৌঁছান এই বোলিং সেন্সেশন। গেল মাসে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টি-20 লিগে অভিষেক হয় মুস্তাফিজের। নিজের প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে আবারও ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন সাতক্ষীরার এই পেসার। এরপর ইংল্যান্ডের বোপাত কমওয়েল হাসপাতালে গত 12 আগস্ট তার অস্ত্রোপচার করান অভিজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালস। এরপর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে শুক্রবার দেশের ফেরার কথা থাকলেও আজ ফিরলেন মুস্তাফিজ। বিসিবির অধীনেই হবে তার পুনর্বাসন। মাঠে ফিরতে মুস্তাফিজের অন্তত 5 মাস সময় লাগতে পারে। এ কারণে আসন্ন ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন না এই পেসার। এতে কিছুটা হতাশ হলেও দ্রুত পুনর্বাসন শেষে মাঠে ফিরতে চান বলে জানিয়েছেন মুস্তাফিজ। অপারেশনের পরের দিন থেকে কাজ দেখাই দিচ্ছে অল্প, এটা বেশি না। আর ডাক্তার দেবাশিদার কাছে কাজ দেখা দিচ্ছে যে কোনগুলা কবে থেকে কবে করা হবে ওইগুলা। 4 সপ্তাহ পর থেকে আমার কাজটা বাড়তে থাকবে। ইংল্যান্ড যাওয়া হয়েছে, আমি আন্ডার-19 যাওয়া হয়েছে, সে সময় ইনজুরিতে পড়ছিলাম। কাউন্ট্রির ক্ষেত্রে যে কেন পড়ছে এটা ভালো যায় নাই দুইটাই। সামনে আরো ভালো দিন আসছে মনে হয়, আমি জানি না। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 2 উপজেলার 10টিরও বেশি গ্রাম। ভেসে গেছে মাছের ঘের ও আমনের বীজতলা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আতিয়া সজলের পাঠানো তথ্য ও জুলহাস তালুকদারের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তীব্র গতিতে ঢুকে পড়ছে বন্যার পানি। মুহূর্তের মধ্যে প্লাবিত গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সন্ধ্যায় ফেনীর মুহুরী ও কহুয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 9টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 2টি ইউনিয়নের 10টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে আমনের চারা ও মাছের ঘের। হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। আমাদের লক্ষ লক্ষ মানুষের এরিগেট সব তলায় গেছে, পানির তলে ঘর বাড়ি সবাই এখন মৃত্যুর ঝুঁকিপূর্ণ। 2-3 গ্রামের লোক পানিতে বাঁচতেছি। পানি ঢুকবার পরে তো ফসল চলে গেছে, কেনা পুকুরের মাছ গেছে, বাড়িঘর নষ্ট হইতে আছে। ভাঙন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইমেলে আমরা বন্যা যে সতর্কীকরণ কেন্দ্র আছে সেখানে জানাইছি। এখন এই পানি কমার পরে আমরা অ্যাসেসমেন্ট করে এগুলো ঢাকায় তথ্য পাঠাবো জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য। গত 16 জুলাই মুহুরী নদীর উত্তর দৌলতপুর এলাকায় ভাঙন দেখা দিলে প্লাবিত হয় 5টি গ্রাম। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগে আবারও নতুন করে প্লাবিত হয়েছে 10টিরও বেশি গ্রাম। সময় সংবাদ, ফেনী। দর্শক, এই মুহূর্তে পরশুরাম উপজেলার শালধর এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, আমি যেমনটি জানিয়ে আসছিলাম
যে গতকাল যে 7টার পর সন্ধ্যা 7টার কিছুক্ষণ আগেই এই যে ফেনী এবং ফেনীর মুহুরী নদীর প্রকল্প যে মুহুরী এবং কহুয়া নদী রয়েছে সেই নদীর যে বিপদসীমা 13 সেন্টিমিটারের উপর দিয়ে প্রায় 14.5 সেন্টিমিটার উপর দিয়ে মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এই যে নদীর একাধিক স্থানে 122 কিলোমিটার উভয় যে গ্রাম যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধের একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সেই ভাঙনের সৃষ্টির ফলে আমরা সকাল থেকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে নিশ্চিত করেছিল যে 10টির উপরে বেশি গ্রাম প্লাবিত হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে আমি কথা বলেছি যে ওইখানকার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হক এবং কিচিঞ্জার চাকমার সাথে ওনারা যেমনটি জানিয়েছেন যে তারা ত্রাণ তহবিল যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে এ পর্যন্ত তারা 25টি গ্রামের জন্য প্রায় 25 মেট্রিক টন চাল তারা 20 মেট্রিক টন চাল তারা নির্ধারণ করে বরাদ্দ দিয়েছেন এবং কিছু শুকনো খাবার ইতিমধ্যে বিতরণ করেছেন। এবং গতকাল যে বাঁধ ভেঙে এইসব এলাকার একাধিক স্থান এইসব গ্রামগুলোতে পানি ঢুকে যাওয়ায় এখানকার যে আমন বিস্তরা ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে ঘের থেকে মাছ বের হয়ে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার স্থানীয়দের সাথে আমরা আলাপ করে দেখেছি আমার পিছনে যে বৃষ্টি রয়েছে এইখানকার যে বাঁধ ভাঙার পিছনে যে কারণগুলো রোধ করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং স্থানীয়রা যেমনটি জানিয়েছেন এখানকার পানি উন্নয়ন বোর্ডের যে সময় নির্ধারিত ওয়াটার লেভেল রয়েছে 13 সেন্টিমিটার, কিন্তু এখানে যে একাধিক ব্রিজ রয়েছে সেই ব্রিজগুলোর লেভেল হচ্ছে মাত্র 10 মিটার, যার কারণে যখন ডেঞ্জার লেভেলের উপরে বা বিপদসীমার উপরে পানি উঠে যায় তখন এই ব্রিজে পানি বাধাগ্রস্ত হয়ে মানে রিপিট করে, যার কারণে পানি আর আপে উঠতে পারে না, ডাউনের দিকে আবার এগুলো রিপিট করার ফলে এই বাঁধের উপরে প্রেশারটা পড়ে এবং বাঁধের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয় বলে জানিয়েছেন। এছাড়াও স্থানীয়রা যেটা জানিয়েছেন যে নদীর উভয় পাশে যে সমস্ত ঝোপঝাড় রয়েছে সেসব ঝোপঝাড় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার মানে নিয়মিতভাবে পরিষ্কার না করার কারণে এগুলো ছাঁটাই না করার কারণে পানির যে নিয়মিত পথ রয়েছে সেই পথ বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়ে মূলত কিন্তু নদীতে সংকুচিত হয়ে এই পানির যে ওভারফ্লো হয়ে বাঁধের উপরে একটা চাপ সৃষ্টি হয়, যার কারণে প্রতি বছরই একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে তারা ভাঙনের আতঙ্কে থাকে। আমরা অনেক জায়গায় দেখেছি স্থানীয়রা বিভিন্ন দুর্বল জায়গায় পাহারা দিচ্ছে, বাঁধ ভাঙার জায়গায় তারা আতঙ্কে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে গতকাল যে পানির ডেঞ্জার লেভেল ছিল 14.5 মিটার, এখন সেই ডেঞ্জার লেভেল অনেকটা নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রায় 11 মিটার রয়েছে। তবে নতুন নতুন গ্রাম কিন্তু এই যে ভাঙানো এলাকা দিয়ে প্রবাহিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা আমাদেরকে এলাকাবাসী যেমনটা জানিয়েছেন যে তারা এসব বাঁধ মেরামতের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন দ্রুত, এবং যে আমন বিস্তরা নষ্ট হয়েছে দ্রুত যদি মেরামত না করা হয় তারা এই বছর আর ফসল চাষ করতে পারবেন না। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রুদ্র। দর্শক, ফেনীর পরশুরাম উপজেলার শালধর এলাকায় থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আতিয়ার সজল। রাজশাহী শহর রক্ষা বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের 1.5 কোটি টাকার সিসি ব্লকের কাজ কোনো উপকারই আসছে না। ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট ঠিকাদার তড়িঘড়ি করে কাজ শেষ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পদ্মা তীরবর্তী বাসিন্দাদের। যদিও ঠিকাদার বলছেন হঠাৎ করে বাঁধ ধসে তীর রক্ষণাবেক্ষণের জন্য কাঁচা সিসি ব্লকের ব্যবহার করতে বাধ্য হয়েছেন তারা। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন কাজে কোনো রকম অনিয়ম বা অবহেলার অভিযোগ পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। গত বর্ষা মৌসুমে ভূমিগ্রাসী হয়ে উঠেছিল প্রমত্তা পদ্মা, কিন্তু এবছর আগেভাগে নদীর পানি বাড়ায় তীরে আছড়ে পড়ছে উথাল পাথাল ঢেউ। এতে ভাঙন শুরু হয়েছে রাজশাহী নগরীর জিয়ানগর, বুলনপুর, সোনাইকান্দি, চারঘাট ও বাঘা উপজেলার তীরবর্তী বেশ কিছু এলাকায়। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে টিবাঁধে পার বাঁধের জন্য 1.5 কোটি টাকার সিসি ব্লকের কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ না হতে বাঁধে ধস নামে। অব্যাহত নদী ভাঙনে আতঙ্কিত তীরবর্তী বাসিন্দারা। ডুবে গেলে আমরা এখন কোথায় যাব? এই তো সব রাত্রে ভয়ে সব ঘুমাইতে পারে না। যখন ভাঙনটা শুরু হয় এই সময় তারা তড়িঘড়ি করে কাজ শুরু করে। এখন বেরোয় তো কোনো আপনার লাভ নাই, এখন আরো লস, খালি টাকায় মানে গাঙেই ঢালা হয়েছে। ব্লকগুলা ধরেন যে বানিয়ে 2-5 দিন রাখতে হবে, রাখলে ধরেন যে জমবে তারপরে ফেলতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সকালে বানাইলো, দেখা যাচ্ছে ভাঙন শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে তারপরের দিনই ফেলে দিল, তাহলে দেখা যাচ্ছে ওগুলো ভেঙে যাচ্ছে। তবে ভাঙন রোধে কাঁচা সিসি ব্লক দিয়ে পার বাঁধের কথা স্বীকার করলেও কাজের মান খারাপ, এটি মানতে নারাজ সংশ্লিষ্ট ঠিকাদার। চিফ ইঞ্জিনিয়ার এরা তো সাইডে আসে না তোদের, কিন্তু এই মান যখন নিয়ে প্রতিদিন তারা মনিটরিং করতেছে, কাজের মান নিয়ে কোনো ইয়ে নেই। ব্লকগুলা বানানোর 24 ঘন্টা পরে পানিতে রাখাই সবচেয়ে বেটার, আর পানিতে রাখলে ওটা কিউরিংটা ভালো হয়, এবং এটা স্যারদের নির্দেশে আমরা করছি। অবশ্য বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেখানে আমাদের সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করছি, করে সেগুলিতে প্রয়োজন হলে আমরা অবশ্যই সেখানে মানে আপাতকালীন ব্যবস্থা হিসাবে প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্তমানে পদ্মা নদীর পানি বিপদসীমার 1.26 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। এবার এক শিশুর হাত ও পায়ে গাছের শেকড়ের মতো অস্বাভাবিক বস্তুর সন্ধান। প্রাথমিক পর্যায়ে থাকায় জটিলতা ছাড়াই দ্রুত সুস্থ করে তোলা সম্ভব বলছেন চিকিৎসক। হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 7 মাসের এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতরাতে চুনারুঘাট উপজেলার জারুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় ওই গ্রামের লিটন মিয়া ও রফিক মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গতরাতে রফিক মিয়ার বাড়িতে লিটন মিয়ার লোকজন হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় বাড়ির অন্যরা পালিয়ে গেলেও ঘুমন্ত 7 মাসের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায় হামলাকারীরা। পরে শিশুটিকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। পুলিশি বাধার কারণে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যেতে না পেরে পুরান ঢাকার বংশালের রাস্তায় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে আবাসিক হলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে ছাত্রছাত্রীদের পদযাত্রায় টিয়ারশেল ও জলকামান থেকে পানি ছুড়ে মিছিল পণ্ড করে দেয় পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেটও ব্যবহার করেছে। এতে আহত হয়েছেন 2 আন্দোলনকারী। সকাল 9টার দিকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে রওনা হয় শিক্ষার্থীরা। বংশাল এলাকায় এলে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। আবাসিক হলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। তবে পুরান ঢাকা নাজিমুদ্দিন রোড থেকে কারাগার সরিয়ে নেওয়ার পর ওই জায়গায় হল প্রতিষ্ঠার জন্য নতুন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই পুলিশ প্রশাসন আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে। আমাদের দাবি হচ্ছে জেলখানার যে জায়গাটুকু আছে এটা আমাদের 4 নেতার নামে 4টা হল আমরা এখানে গঠন করব এবং আমাদের পাশাপাশি যে আগের হলগুলো ছিল দখলদারদের কাছে এই হলগুলো আমরা পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। চলার জন্য চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত। তাদেরকে আমরা বলি যে সামনে সচিবালয় আছে, সচিবালয়ে ক্যাবিনেট মিটিং চলছে, তো এখানে আপনারা সচিবালয়ের পাশ দিয়ে আপনাদের যাওয়া সমীচীন নয়। আপনারা অবশ্যই আপনাদের দাবির যৌক্তিকতা তুলে ধরতে পারেন, তবে সেটি তুলে ধরার জন্য যথাযথ প্রক্রিয়ায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে আপনারা অবশ্যই যেতে পারেন, আপনাদের দাবির যৌক্তিকতা তুলে ধরুন। তখন তারা কর্ণপাত করে নাই, সেটি আমাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তখন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের ওয়াটার ক্যানন থেকে পানি নিক্ষেপ করি এবং গ্যাস নিক্ষেপ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এবছর প্রায় 200 আসন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য আ.ম. আরিফিন সিদ্দিক। এ সময় চাইনিজ ও জাপানিজ ভাষায় কোর্স চালুর কথা উল্লেখ করেন তিনি জানান, অসৎ উপায়ে ভর্তি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ সেখানে আমরা করব, অন্যান্য এক্সিস্টিং বিভাগেও কিছু কিছু বাড়াচ্ছি, তো সব মিলে 200-250 মতো আমরা হয়তো অ্যাকোমোডেট করতে পারবো। ব্যাংকিং এর ইন্স্যুরেন্স আমরা 50 জন বাড়াচ্ছি, লেদার টেকনোলজিতে আমরা 30 জন বাড়াচ্ছি। এক্সিস্টিং ইনস্টিটিউট ডিপার্টমেন্টও কিছু বাড়বে, নতুন নতুন প্রোগ্রামও কিছু বাড়বে। রাজধানীর উত্তরার আশিয়ান সিটির 5টি আবাসিক প্রকল্প বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে প্রকল্পগুলোর সব কার্যক্রম লিপ্ত আপিল শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন আদালত। পরিবেশবাদী সংগঠন বেলা ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত সপ্তাহে আশিয়ান সিটির এই প্রকল্পগুলোকে বৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, আশিয়ান সিটির আবাসিক প্রকল্পগুলো শহরে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। এবার এক শিশুর হাত ও পায়ে গাছের শেকড়ের মতো অস্বাভাবিক বস্তুর সন্ধান পাওয়া গেছে। ফলে শিশুটির খাওয়া, চলাফেরা সহ স্বাভাবিক জীবনযাপনে সমস্যা হচ্ছে। স্থানীয় পর্যায়ে চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, শিশুটির হাত ও পায়ের অস্বাভাবিক অবস্থা প্রাথমিক পর্যায়ে থাকায় জটিলতা ছাড়াই দ্রুত তাকে সুস্থ করে তোলা সম্ভব হবে। শরীফুল ইসলামের রিপোর্ট।
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের কেউটা গ্রামের 8 বছরের শিশু রিপন রায় জন্মের 3 মাস পর থেকে হাত ও পায়ে ঘামাচির মতো অস্বাভাবিক বস্তু চোখে পড়ে। পরে তাকে স্থানীয় ডাক্তারদের কাছে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ না হওয়ায় ও আর্থিক সঙ্গতি না থাকায় চিকিৎসা বন্ধ করে দেয় বাবা মা। সম্প্রতি বিষয়টি জানতে পেরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক উদ্যোগী হয়ে ঢাকা মেডিকেলে পাঠান শিশুটিকে। ঘামাচি ওঠার পরে দীর্ঘদিন মোটা হয়ে আসে, হাটে যখন যায় তখন কিন্তু তার মধ্যে কোনো রক্ত বা পিচ এই ধরনের কোনো কিছু আসে নাই। বাচ্চার যে বন্ধু বান্ধব বা ছোট ছোট শিশুরা এরাও তাকে দেখে গালাগালি করে, ঘেন্না করে, তাকে সঙ্গে নেয় না। আমাকে দেখে খুব খারাপ লাগে। কোনো সময় হাঁটতে পারে না, কোলে করে নিয়ে বেড়ানো লাগতেছে, খাওয়াই দিতে হচ্ছে, কাজ কাম ফেলে দিয়ে ছেলের সঙ্গে থাকা লাগে। এর আগে জানুয়ারি মাসে খুলনা থেকে বৃক্ষমানব আবুল বাজানদার একই সমস্যায় ঢাকা মেডিকেলে ভর্তি হন। 9 দফা সার্জারি শেষে অনেকটাই সুস্থ হওয়ার পথে তিনি। শিশুটিরও একই ধরনের অবস্থা হওয়ায় মেডিকেল টিম গঠন করে করণীয় ঠিক করা হবে বলে জানান বার্ন ও সার্জারি ইউনিটের সমন্বয়ক। তার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ বাচ্চাটা দেখে মনে হচ্ছে যে খুব মেলনিউট্রিশন, খাওয়া দাওয়া করতে পারে নাই, খুব এনিমিক, সাদা হয়ে আছে। সবকিছু পরীক্ষা টরীক্ষা করে তারপরে আমরা সিদ্ধান্ত নিব আমরা কবে অপারেশন করব। আমার মনে হয় যে আবুল বাজানদারের মতো এত বড় 9টা 10টা অপারেশন হয়তো তার লাগবে না, এটা 2-3-4টা অপারেশন হয়তো আশা করা যায়। বাবা মায়ের আর্থিক সঙ্গতি না থাকায় সরকারি সহায়তায় চিকিৎসা করা হবে বলেও জানান এই চিকিৎসক। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রিও অলিম্পিকের খবর। জমকালো আতশবাজি আর বর্ণিল আয়োজনে পর্দা নামল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের 31তম আসরের। আনুষ্ঠানিকভাবে পরবর্তী আসরের মশাল তুলে দেওয়া হয়েছে টোকিওর মেয়র ইউরিকো কেইরির হাতে। রিও অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাক। টানা 16 দিন সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে রাখেন 206টি দেশের প্রায় 11,500 অ্যাথলেট। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও ছিল নানা চমক। রিওর মারাকানা স্টেডিয়াম যেন এক জনসমুদ্র, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি, এর মাঝে যেন দুহাত বাড়িয়ে সবাইকে কাছে টানার আহ্বান জানাচ্ছেন ক্রাইস্ট দ্য রিডিমার। যেন ভেঙে না যায় টানা 16 দিনের মিলন মেলা। ভাঙতে না চাইলেও শেষ পর্যন্ত বিদায় তো দিতেই হবে। তবে রিওর মারাকানায় 120 বছরের আধুনিক অলিম্পিকের আরও একটি আসরের শেষটা হলো রাজকীয় কায়দায়। এক ঝাঁক চমকের পসরা ছিল সমাপনী অনুষ্ঠান জুড়ে। শুরুতেই রিওর মারাকানার বুকে ফুটে ওঠে ব্রাজিলের চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির চিত্র। বর্ণাঢ্য আয়োজনে ব্রাজিলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার নৃত্যশিল্পীর নাচের সঙ্গে ফুটিয়ে তোলা হয় ব্রাজিলের বিভিন্ন দর্শনীয় স্থান। প্রাকৃতিক নানা বৈচিত্র্যের প্রতিচ্ছবি। 3.5 ঘন্টার এই আয়োজনে ছিল ব্রাজিলের বিখ্যাত সব ল্যান্ডমার্ক, ক্রাইস্ট দ্য রিডিমার, সুগারলোপ, লাপার আর্থ সহ আরো অনেক কিছু। অ্যাথলেটদের প্যারেডেও এবার ছিল ভিন্নতা। বরাবরের মতো আলাদা আলাদাভাবে না এসে সব দেশের সব অ্যাথলেট এক ছাতার নিচে এক হয়ে প্যারেডে অংশ নেন। সেই সঙ্গে চলে স্থানীয় শিল্পীদের পরিবেশনা। এরপরই মঞ্চ আলো করে আসেন গ্ল্যামার আর সৌন্দর্যের অনন্য সমন্বয় অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ব্রাজিলের পর্তুগিজ উপনিবেশের ইতিহাস। চিরায়ত ঐতিহ্যের সঙ্গে ব্রাজিলের সাম্প্রতিক উন্নয়নের চিত্র তুলে ধরা হয় এই আয়োজনে। আইওসি প্রধানের ঘোষণার সঙ্গে বেজে ওঠে বিষাদের করুণ সুর। এরপর আনুষ্ঠানিকভাবে গেমসের পতাকা 2020 সালের আয়োজক শহর টোকিওর মেয়র ইউরিকো কেইকির হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে আগামী আসরের 33টি ডিসিপ্লিনের বিভিন্ন চিত্র প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে আগাম জানিয়ে দেওয়া হয়। গ্রেটেস্ট শো অন আর্থের একেবারে শেষটাও হলো রাজসিকভাবে। ঐতিহ্যবাহী সাম্বার নাচের সঙ্গে লাল নীল নানা রঙের আলোর খেলা, তাতে ভিন্ন মাত্রা এনে দেয় চোখ ধাঁধালো আতশবাজি। জমকালো আতশবাজির সঙ্গে নতুন বিশ্ব গড়ার চ্যালেঞ্জ জানিয়ে ভাঙে রিও অলিম্পিকের মিলন মেলার। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মিরপুরে পর্দার দোকানে আগুনে একজনের মৃত্যু। আজও ধোঁয়া বেরোচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল থেকে। মালিক পক্ষের গাফিলতিতে বারবার আগুন লাগছে মত বিশেষজ্ঞদের। হজ ফ্লাইটে কাটছে না যাত্রী সংকট, এখনো ভিসা হয়নি 20,000-এর। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। ঈদ সামনে রেখে গাড়ি মেরামত কারখানাগুলোতে রাত দিন ব্যস্ততা, যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি মালিক পক্ষের। সড়কে থাকবে বিশেষ নজরদারি, জানালো হাইওয়ে পুলিশ।
বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে 25টি গ্রাম প্লাবিত। ভেসে গেছে আমন বীজতলা ও মাছের ঘের, বিপাকে পানিবন্দী হাজারো মানুষ। এবং ভাঙল রিও অলিম্পিকের মিলন মেলা। জমকালো আয়োজনে পর্দা নামল 31তম আসরের। 2020 সালের আয়োজক শহর টোকিওর কাছে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।